বিরক্তিকর ছোঁয়া মেসেজ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার অনিতা রায় তুহি। তোমরা সবাই আমাকে তুহি আপু হিসেবে জানবে। আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করেছি 2018-তে। তোমাদের ব্যাচে এখন পর্যন্ত 28 জনের মতো মনে হয় জয়েন করেছে। আমরা কি এখন শুরু করতে পারি? কেউ একজন জানাও চ্যাট বক্সে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমাদের টপিকটা হচ্ছে কর্মমুখী রসায়ন। আমাদের সাথে তোমাদের যে কোনো কোশ্চেন অ্যান্সার কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট করবে। তোমাদের কোশ্চেন গুলো সলভ করার জন্য আছে ফাইজা কবির। সে তোমাদের সকল ধরনের কোশ্চেন গুলো সলভ করে দিবে। আর অন্য কোনো প্রবলেম থাকে সেটা তো আমি সলভ করে দিবই। ঠিক আছে, কর্মমুখী রসায়ন তোমাদের ইন্টারমিডিয়েট চ্যাপ্টার গুলোর মধ্যে একটু লেস ইম্পর্টেন্ট একটা টপিক। বাট তোমাদের শর্ট সিলেবাসে যেটা ইন্টারমিডিয়েটের পরীক্ষায় শুধুমাত্র বিএনএগার দেওয়া হচ্ছে, কিন্তু মেডিকেলের জন্য হচ্ছে আর অনেক কিছু পড়া লাগবে অ্যাডমিশন টেস্টের জন্য। আমরা সেগুলো সহ আজকে 5.1 থেকে 5.6 আলোচনা করব। এই এই প্রথম অংশটাই হচ্ছে অবজেক্টিভের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে মনোযোগ দিয়ে আমরা ক্লাসটা করবো এবং কোনো সমস্যা থাকলে আমরা জানাবো। ঠিক আছে? আচ্ছা, কর্মমুখী রসায়নের প্রথম দিকটাই হচ্ছে আমাদের ফুড সেফটি নিয়ে, খাদ্য নিরাপত্তা নিয়ে। পুরো পৃথিবীতে সবাই হচ্ছে চিন্তিত থাকে যে খাবার যদি নষ্ট হয়ে যায় বা খাবারে কোনো যদি টক্সিন থাকে তাহলে আমাদের সবারই ক্ষতি হতে পারে। তাই ফুড সেফটি নিয়ে হচ্ছে সবাই বেশি সরব থাকে এবং দেখা যায় যে বিভিন্ন ধরনের ফুড সামিট সবসময় হয়ে থাকে। সেরকম একটা ফুড সামিট হয়েছিল 1996-এ ডাব্লিউএইচও কর্তৃক, যেখানে ফুড সিকিউরিটিকে সংজ্ঞায়িত করা হয়েছিল। তোমরা সালটা একটু দেখবে। এরপর আমরা আসি যে আমাদের খাদ্য নিরাপত্তা কিসের উপরে ভিত্তি করে আমরা খাদ্য নিরাপত্তা জিনিসটাকে নিশ্চিতকরণ করতে পারি। একটা হচ্ছে পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি, খাদ্য গ্রহণের সামর্থ্য এবং খাদ্যের সঠিক ব্যবহার। এই তিনটা জিনিস পয়েন্ট মনে রাখতে হবে। তোমরা মনে রাখতে পারো, এখানে একটা ছোট একটা টেকনিক আছে, সেটা দিয়ে বস অ্যাভেলেবল। বস অ্যাভেলেবল মানে কি? অ্যাভেলেবল মানে হচ্ছে অ্যাভেলেবিলিটি, মানে পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি। সতে হচ্ছে সামর্থ্য, মানে হচ্ছে ফুড অ্যাক্সেস বা সামর্থ্য। এবং বতে হচ্ছে ব্যবহার, মানে খাদ্যের সঠিক ব্যবহার। এরপরে আসবে যে আমাদের খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য আমরা অনেক কিছু ইউজ করি। এই বক্সটা খুবই খুবই, এই অংশটা খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার টপিক একটা। খাদ্যের উৎপাদন বৃদ্ধির জন্য আমরা কি দেই? জমিতে আমরা সার দিই। এখন আমরা কি কি ধরনের সার দিই? নাইট্রোজেন সার দিই, পটাশ সার দিই এবং ফসফরাস সার দিই। প্রত্যেকটা সারের পাশাপাশি দেখবা তাদের রাসায়নিক সংকেত আছে। এই রাসায়নিক সংকেতগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখা যায় যে মেডিকেলের অ্যাডমিশন টেস্টে কিংবা তোমাদের ইন্টারমিডিয়েটের বিভিন্ন পরীক্ষাতে দেখবে যে সংকেতগুলো হচ্ছে অবজেক্টিভ হিসেবে আসে। সেজন্য আমাদের সংকেতগুলো মনে রাখতে হবে, একটা খাতায় দরকার হলে নোট করে পড়বে। প্রথম দেখো, নাইট্রোজেনযুক্ত প্রধান সার হচ্ছে ইউরিয়া, এবং তারপরে হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট। ইউরিয়ার সংকেতটা খুবই 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 ইম্পর্টেন্ট। তারপরে আসো ফসফরাস যুক্ত সার। ফসফরাস যুক্ত সার হিসেবে আমরা ইউজ করি ট্রিপল সুপার ফসফেট এবং ইউজ করি ডাই অ্যামোনিয়াম ফসফেট। ট্রিপল সুপার ফসফেটের আরেকটা নাম হচ্ছে মোনো ক্যালসিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট। সংকেত দেওয়া আছে, ভালো করে পড়ে নিবে। এরপর আমরা ইউজ করি হচ্ছে পটাশিয়াম যুক্ত সার, যেটাকে বলা হয় মিউরেট অফ পটাশ। এটা দেখি পটাশিয়াম ক্লোরাইড খুবই ছোট্ট একটা যৌগ, কিন্তু সংকেত লিখতে দিলে কেউই পারে না। ঠিক আছে? সুতরাং তোমাদেরকে নাম প্রত্যেকটা সারের বা যে কোনো ধরনের যৌগ যেগুলোর হচ্ছে নাম ভিন্ন, সেই ধরনের যৌগগুলোর সংকেতগুলোকে ভালোভাবে শিখে নিতে হবে। এই তিনটা সার আমরা কেন ব্যবহার করি, এটা কি কাজ করে? এই তিনটা সার হচ্ছে উদ্ভিদের বৃদ্ধিতে কাজ করে। এখন তিনটা হচ্ছে আলাদা আলাদা জায়গায় কাজ করে। একটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন করে হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি। নাইট্রোজেন লাগে হচ্ছে বৃদ্ধিতে। ফসফরাস, ফসফরাস কিসে লাগে? ফসফরাস লাগে মূলের বৃদ্ধিতে। মূলকে যদি মাটির ভিতরে ঢুকতে হয় তাহলে তাকে বৃদ্ধি হতে হবে, সেটার জন্য ফসফরাস হচ্ছে লাগবে হচ্ছে মূলের বৃদ্ধিতে। এবং আমাদের গাছে যে ফুল ফল হয় এটার জন্য দায়ী হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম যদি না থাকে তাহলে কোনো ফুল ফল গাছে হবে না। দেখবে যেসব গাছের ফুল ফল কম হচ্ছে তাতে যদি আমরা পটাশ সার কিংবা হচ্ছে কলার খোসা জাতীয় জিনিস আমরা দেই তাহলে হচ্ছে দেখবে ফুল ফল বা হচ্ছে বৃদ্ধি হওয়া শুরু করেছে। সুতরাং এই তিনটা মৌলই হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নাইট্রোজেন লাগে উদ্ভিদের বৃদ্ধিতে, ফসফরাস লাগে মূলের বৃদ্ধিতে, পটাশিয়াম লাগে হচ্ছে ফুলের বৃদ্ধিতে। এরপর আমরা আসি
খাদ্য সংরক্ষণের জন্য কেন আমরা খাদ্য সংরক্ষণ করতে চাই? কারণ খাদ্য সংরক্ষণের জন্য তিনটা জিনিস খাদ্য নষ্ট করে ফেলে। সে নষ্ট কারা কারা করে? একটা হচ্ছে জীবাণু, যে কোনো ব্যাকটেরিয়া, ফাঙ্গাস মানে ইস্ট বা মোল্ড, এদের দ্বারা খাবারের পচন হবে। বিভিন্ন এনজাইম এবং উৎসেচকের প্রভাবে অক্সিজেনের উপস্থিতিতে খাদ্যবস্তুর রাসায়নিক জারণ এবং বিজারণ হবে, যার কারণে খাবারগুলো নষ্ট হয়ে যাবে। এবং বিভিন্ন ধাতব আয়নের কারণে তৈল চর্বিযুক্ত খাদ্যবস্তুতে জারণ বিযোজন হবে। কোন আয়নগুলো তাহলে তোমার জারণ বিযোজন করতেছে? জারণ বিযোজন করতেছে আয়রনের ফেরাস এবং ফেরিক আয়ন, কোবাল্ট আয়ন, কপার আয়ন। এগুলো সবই কি ধরনের মৌল বলতো? এই সবগুলোই হচ্ছে অবস্থান্তর মৌল। মনে রাখবা, অবস্থান্তর ধাতুর মৌল খাদ্যদ্রব্য নষ্ট করে। এরপর আসি, যে খাদ্য নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আমাদেরকে কি করতে হবে? খাদ্য সংরক্ষণ করতে হবে। খাদ্য সংরক্ষণ আমরা কি দিয়ে করি? খাদ্য সংরক্ষণ আমরা করি ফুড প্রিজারভেটিভ দিয়ে। এই ফুড প্রিজারভেটিভ প্রাকৃতিক হতে পারে এবং কৃত্রিম হতে পারে, কৃত্রিম বা রাসায়নিক হতে পারে। এছাড়া খাদ্যবস্তু শুষ্ক করে বা খাদ্যবস্তুকে নিম্ন তাপমাত্রায় রেখে পচনশীল খাদ্যবস্তুকে দীর্ঘদিন খাদ্য সংরক্ষণ করা সম্ভব। ফুড প্রিজারভেটিভের সংজ্ঞাটা দেখবে, যেসব রাসায়নিক পদার্থ অল্প পরিমাণে খাদ্যবস্তুর সাথে মিশে খাদ্যবস্তুকে ফাঙ্গাস, ব্যাকটেরিয়ার আক্রমণ বা খাদ্যবস্তুর এনজাইমের প্রভাবে পচন রোধ করা যায়, সেসব পদার্থকে ফুড প্রিজারভেটিভ বা খাদ্য সংরক্ষণ বলি। তাহলে অল্প পরিমাণে যেটাই আমরা মিশাবো খাদ্যবস্তুর সাথে, যার কারণে যে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস হচ্ছে জন্মাতে পারবে না, কিংবা অক্সিজেনের কারণে জারণ বিজারণ হতে পারবে না, এই ধরনের রাসায়নিক পদার্থকে আমরা ফুড প্রিজারভেটিভ বলতেছি। প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস গুলো কি কি আছে? 5.2.1 এ দেখবে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস নিয়ে একটা বড় প্যারাগ্রাফ আছে। এখানে হচ্ছে প্রত্যেকটা পয়েন্টগুলোর ভিতরে ভালোভাবে পড়তে হবে। প্রথমে হচ্ছে খাদ্য লবণ দ্বারা খাদ্য সংরক্ষণ করা যায়। খাদ্য লবণ দ্বারা সংরক্ষণের প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে কিউরিং। দেখবে যে সামুদ্রিক অঞ্চলে বিভিন্ন মাছ, তারপর ইলিশ মাছ নোনা ইলিশ করে রাখা হয়, মানে হচ্ছে ভিতরে ওগুলোকে লবণ দিয়ে হচ্ছে রোদে শুকানো হয় এবং তাদেরকে যে সংরক্ষণ করতেছে, এই প্রক্রিয়াটা হচ্ছে কিউরিং। এছাড়া আমরা হচ্ছে বিভিন্ন কাঁচা ফল বা সবজি, সেগুলোকে হচ্ছে যেমন গাজর, জলপাই, কাঁচা আম, এগুলোকে লবণ মাখিয়ে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারি। বা সামুদ্রিক ইলিশকে ভিতরে হচ্ছে গুঁড়া লবণ দিয়ে সেটাকে সংরক্ষণ করা হয়। এই লবণটা কতটুকু করে পার্সেন্টেজে দেওয়া হয়? দেওয়া হয় 7 থেকে 8%, বা এর অধিক 15 থেকে 20% ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে দেখো সরিষার তেল দিয়ে খাদ্য সংরক্ষণ। আমরা সবাই দেখি আমাদের বাসায় বাসায় সবার বাসায় আচার তৈরি করা হয়। সেই আচার সংরক্ষণ করা হয় কি দিয়ে? সরিষার তেল দিয়ে। কেন করা হয়? দেখবা আচারের বোতলগুলো একদম তেল দিয়ে পরিপূর্ণ করে রাখা হয়, তারপর রোদে দেওয়া হয়। রোদে দেওয়ার কারণে এবং সরিষার তেল থাকার কারণে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস এটাতে জন্মাতে পারে না। তারপরে আমরা একটা অবাক করার জিনিস হচ্ছে, চিনি দ্বারাও কিন্তু খাদ্যবস্তু সংরক্ষণ করা যাচ্ছে। চিনি দ্বারা কিভাবে খাদ্যবস্তু সংরক্ষণ করা যায়? ও চিনির ঘনমাত্রা বৃদ্ধি করে প্রায় 65 থেকে 70% চিনি দ্রবণে তোমার আটা বা চালের গুঁড়া দিয়ে তৈরি খাদ্যবস্তুকে যদি ডুবিয়ে নেই, তাহলে সেটা দীর্ঘদিন অবিকৃত থাকবে। এই ধরনের এখানে কি হয়, চিনির গাঢ় দ্রবণের সংস্পর্শে ব্যাকটেরিয়া যে জলীয় অংশ থাকে সেটা অভিস্রবণ প্রক্রিয়ায় শুষে নেয়, এর ফলে ব্যাকটেরিয়া মরে যায়। 60 to 70% দ্রবণ লাগবে। সেখানে হচ্ছে তোমার যা তুমি সংরক্ষণ করতে চাও, সাধারণত আটা বা চালের গুঁড়ার জিনিস অথবা জ্যাম, জেলি, আচার, কাসুন্দি, মোরব্বা, এই ধরনের জিনিসগুলো চিনির দ্রবণে রেখে তারপরে হচ্ছে সংরক্ষণ করা হয়। এখানে চিনি পচন রোধক রূপে কাজ করে। আরেকটা জিনিস দেখবে, একদম প্রথম প্যারাতে রয়েছে মশলা জাতীয় কিছু বস্তু, যেমন হলুদ, রসুন, লবঙ্গ, এগুলো হচ্ছে ফুড প্রিজারভেটিভ হিসেবে কাজ করে প্রাকৃতিক। এখানে ইম্পর্টেন্ট জিনিস হলো, হলুদ হচ্ছে একটা অ্যান্টিঅক্সিডেন্ট, এটা পচন কাজে বাধা দেয়। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্টের কাজ কি? অক্সিজেন দিয়ে যে জারণ বিজারণ হচ্ছে সেটা সে হতে দেবে না, এর ফলে খাবার পচবে না। আচ্ছা, আমরা একটু আগে ফিরে আসি। এখানে আরেকটা জিনিস বলা হয়েছে, খাদ্যবস্তু শুষ্ককরণ এবং নিম্ন তাপমাত্রায় পচনশীল বস্তু রাখা। খাদ্যবস্তু শুষ্ককরণ পদ্ধতিতে কিভাবে আমরা খাদ্য সংরক্ষণ করি? এটা একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে খাদ্যে এনজাইমের ক্রিয়া সংগঠনের জন্য খাদ্যবস্তুতে পানি সক্রিয়তা বলে একটা জিনিস ফ্যাক্টর লাগে। খাদ্যবস্তুতে থাকা যে পানি বা জলীয় বাষ্পের পরিমাণ এবং খাদ্যবস্তুর চারপাশে পরিবেশে যে জলীয় বাষ্প থাকে সেটাকে বলা হয় পানির সক্রিয়তা, সেটা রেশিওকে। পানির সক্রিয়তা সাধারণত 0 থাকে, 0 থেকে 1 এর মধ্যে। পানি বাষ্পহীন সম্পূর্ণ শুষ্ক খাদ্যবস্তুতে থাকে 0। আর 0 তো সবসময় রাখা যায় না, আমাদেরকে রাখতে হবে 0.6 এর মধ্যে। কেন 0.6 এর মধ্যে রাখবো? কারণ ব্যাকটেরিয়ার গ্রোথের জন্য AW হচ্ছে গ্রেটার দেন 0.90 লাগে, ইস্ট জন্মানোর জন্য লাগবে AW গ্রেটার দেন 0.88, এবং ছত্রাকের জন্য লাগবে গ্রেটার দেন 0.80। এই কারণে
আমাদেরকে AW এর পরিমাণটা রাখতে হবে 0.6, তাহলে আর ব্যাকটেরিয়া বৃদ্ধি হবে না। প্রখর রোদে খাদ্যবস্তু যেমন বিভিন্ন বীজ, সবজির মধ্যে মূলা, মানকচু, তারপরে আঙ্গুর কিসমিস করার জন্য সামুদ্রিক মাছকে প্রখর রোদে শুকিয়ে শুটকি তৈরি করার জন্য তোমার শুষ্ককরণ পদ্ধতি ব্যবহার করা হয়। AW হচ্ছে খাদ্যবস্তুতে থাকা পানির পরিমাণ পরিবেশে থাকা পানির পরিমাণের একটা অনুপাত। খাদ্যবস্তু ভালো রাখতে হচ্ছে AW লাগবে 0.60 বেশি, 0.60 কম রাখতে হবে। এবং ছত্রাককে হচ্ছে AW greater than 0.80, ইস্টে রাখতে হবে greater than 0.88 এবং ব্যাকটেরিয়াতে 0.90। এত 0.8 এর উপরে থাকলেই হচ্ছে ওখানে ছত্রাক, ইস্ট, ব্যাকটেরিয়া এগুলো জন্মাতে পারে। 0.6 এর নিচে রাখলে খাদ্যবস্তু ভালো থাকবে। কেস হার্ডনিং কি জিনিস? কেস হার্ডনিং হচ্ছে খাদ্যবস্তু যখন আমরা শুকিয়ে ফেলি তখন উপরের লেয়ারটা হচ্ছে হার্ড হয়ে যায়, জলীয় বাষ্প সেখানে ঢুকতে না পেয়ে সেই উপরে তলটা শক্ত হয়ে যায়, এটাকে বলা হচ্ছে কেস হার্ডনিং। আচ্ছা, এরপর হচ্ছে খাদ্যবস্তু শীতলীকরণ। আরেকটা আমরা কিভাবে আমরা খাদ্য সংরক্ষণ করি দেখবা যে এখন সব জায়গায় ফ্রোজেন ফুডের ছড়াছড়ি, সবকিছু ফ্রোজেন পাওয়া যায়, পরোটা থেকে শুরু করে সিঙ্গারা সবকিছু ফ্রোজেন পাওয়া যায়। ফ্রিজিংটা কিভাবে করে? এখানে তরল পানি বরফের কণায় পরিণত হয়, পানির সক্রিয়তা আর থাকে না, তখন ব্যাকটেরিয়া কোষে সাইটোপ্লাজম জমাটবদ্ধ হয়ে কোষের পরিবহন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। এটা দুই ভাবে করে, এটা হচ্ছে ফ্রিজিং 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা, একটা হচ্ছে ডিপ ফ্রিজিং, এখানে ব্যাকটেরিয়া -5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে পড়ে। এই দুটো পদ্ধতিতে খাদ্য সংরক্ষণ করা যায়। তারপর প্রাকৃতিক প্রিজারভেটিভ ইউজ করা যায় আর রাসায়নিক ফুড প্রিজারভেটিভ ইউজ করা যায়। আচার তৈরিতে আচারকে সংরক্ষণ করা আমাদের দেশের বহু পুরাতন পদ্ধতি। ব্যাকটেরিয়া রোধক তরল পদার্থ হিসেবে আচারে ব্যবহার করা হয় ভোজ্য সরিষার তেল, এবং ভিনেগার। ভিনেগার কত পার্সেন্ট অ্যাসিটিক অ্যাসিড বলো তো? কে একজন রেসপন্স করো। ভিনেগার কাকে বলি? 6 to 10% অ্যাসিটিক অ্যাসিডকে আমরা ভিনেগার বলি। ঠিক আছে, এই ভিনেগার এবং ভোজ্য সরিষার তেল দিয়ে মরিচ মশলার মিশ্রণে সিদ্ধ করা কাঁচা ফল সংরক্ষণের প্রক্রিয়াকেই বলা হয় হচ্ছে পিকলিং বা আচার তৈরি। বর্তমানে বাজারে জ্যাম ও জেলি হিসেবে এটা তৈরি করা হয়, বা বিভিন্ন ধরনের কাঁচা ফল যেমন আম, পেয়ারা, আমলকি এগুলো করা হয় ভিনেগার। তাহলে ভিনেগার একটা প্রাকৃতিক প্রিজারভেটিভ। এবার আসো রাসায়নিক প্রিজারভেটিভ, খুবই 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 ইম্পর্টেন্ট একটা অংশ অবজেক্টিভের জন্য, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। 3 ধরনের রাসায়নিক প্রিজারভেটিভ আছে: অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট, কিলেটিং এজেন্ট। অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট এবং কিলেটিং এজেন্ট মনে রাখতে পারো। মাই পেপসোডেন্ট কিলার, মাই মানে মাইক্রোবায়াল, পেপসোডেন্ট মানে অ্যান্টিঅক্সিডেন্ট, কিলার মানে কিলেটিং এজেন্ট। কেউ মনে নিজে মনে রাখতে পারলে তো খুবই ভালো, টেকনিক না লাগে। আচ্ছা, অ্যান্টিমাইক্রোবিয়ালের কাজ কি? কোন অ্যান্টিমাইক্রোবিয়াল মানে কিন্তু এটা না শুধু যে ব্যাকটেরিয়াকে গ্রো করতে দিবে এমন না। অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ড কাউকে গ্রো করতে দেয় না। সকল ধরনের মাইক্রো অর্গানিজমে কি করে? কোষ মেমব্রেনটাকে ভেঙে দেয়, এনজাইমে ক্রিয়া রোধ করে। এইসব সব প্রিজারভেটিভ অম্লধর্মী হয়। মনে রাখবা অ্যান্টিমাইক্রোবিয়াল মানেই হচ্ছে দুর্বল অ্যাসিড। অ্যান্টিমাইক্রোবিয়াল মানে কি? দুর্বল অ্যাসিড। দেখো এখানে আমরা মনে রাখতে পারি সহজে যে কোনো দুর্বল অ্যাসিড বা তার লবণ, যেমন বেনজোইক অ্যাসিড এবং বেনজোইক অ্যাসিডের লবণ সোডিয়াম বেনজোয়েট, সরবিক অ্যাসিডের লবণ পটাশিয়াম সরবেট, সোডিয়াম সরবেট, ক্যালসিয়াম সরবেট, এগুলো হচ্ছে তোমার অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট হিসেবে আমরা ব্যবহার করি। সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ক্যালসিয়াম প্রোপানয়েড, নাইট্রেট এবং নাইট্রাইট লবণ, সালফাইড বা সালফার ডাইঅক্সাইড গ্যাস। ঠিক আছে, রাসায়নিক প্রিজারভেটিভ হিসেবে সাধারণত দুর্বল অ্যাসিড বা তার লবণ ব্যবহার করা হয়। এখন এখানে লেখা আছে দেখো রাসায়নিক প্রিজারভেটিভের বৈশিষ্ট্য। রাসায়নিক প্রিজারভেটিভের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্যটাই আছে দুর্বল জৈব কার্বক্সিলিক অ্যাসিড এবং এদের লবণ, নাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড, সালফিউরাস অ্যাসিডের লবণ, এগুলো হচ্ছে সব রাসায়নিক প্রিজারভেটিভ হিসেবে ব্যবহৃত হয়। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় অ্যান্টিমাইক্রোবায়াল হিসেবে।
এসব লবণ পানিতে দ্রবীভূত অবস্থায় আর্দ্র বিশ্লেষিত হয়ে তারা মাতৃ অ্যাসিড উৎপন্ন করে। এসব অ্যাসিডের পিএইচ এর মান থাকবে 4.74 থেকে 3.14। 4.74 এটা কার সংকেত? এটা অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। অ্যাসিটিক অ্যাসিডের পিএইচ হচ্ছে 4.74 এবং সাইট্রিক অ্যাসিডের হচ্ছে 3.14। অম্লীয় মাধ্যমে ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য প্রতিকূল পরিবেশ হয় এসব রাসায়নিক পদার্থ কার্যকর প্রিজারভেটিভের ভূমিকা রাখে। এই চারটা বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট, ভালোভাবে পড়বে। এখন আসো তিনটা অ্যাসিডের আমাদের বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট এবং এগুলো মনে রাখতে হবে। অ্যাসিটিক অ্যাসিড এর বয়লিং পয়েন্ট হচ্ছে 118 ডিগ্রি সেলসিয়াস। বেনজোইক অ্যাসিড এটার মেল্টিং পয়েন্ট হচ্ছে 121 ডিগ্রি সেলসিয়াস। সাইট্রিক অ্যাসিড হচ্ছে 153 ডিগ্রি সেলসিয়াস। আর চারটা পিএইচ আমরা মনে রাখবো। পিএইচ গুলো হচ্ছে মনে রাখবো সিবিএ ক্যাপ। সিবিএ ক্যাপ, সিবিএ ক্যাপ মানে সাইট্রিক অ্যাসিড পিএইচ এর মান হচ্ছে 3.14, বেনজোইক অ্যাসিড 4.2, অ্যাসিটিক অ্যাসিড 4.74, ক্যালসিয়াম প্রোপানয়েড 4.89। এই চারটা পিএইচ মনে রাখতেই হবে। এখন আমরা প্রত্যেকটার ভিতরে এবার আমরা দেখব। আচ্ছা, এখানে দেখো প্রথমে আমরা বলছি রাসায়নিক প্রিজারভেটিভের মধ্যে প্রথমেই আমরা দেখেছিলাম বেনজোইক অ্যাসিড বা সোডিয়াম বেনজয়েট। সোডিয়াম বেনজয়েটের হচ্ছে বেনজোইক অ্যাসিডের লবণ। এর আণবিক সংকেতটা একদম সোজা। বেনজিনের উপরে বেনজোইক অ্যাসিডের হাইড্রোক্সিল মূলক থেকে হাইড্রোজেনটা চলে যাবে এবং সোডিয়াম দিয়ে রিপ্লেসড হয়ে যাবে, সোডিয়াম বেনজয়েট হবে। সোডিয়াম বেনজয়েট যখন পানিতে দ্রবীভূত হয় কি লেখা ছিল? এসব লবণ পানিতে দ্রবীভূত হয়ে মাতৃ অ্যাসিড পরিণত হবে। সুতরাং সোডিয়াম বেনজয়েট পানিতে দ্রবীভূত হয়ে কি হবে? বেনজোইক অ্যাসিড হবে। তাই উভয় ব্যবহারই একই ফলদায়ক। উভয় যৌগই অ্যান্টিমাইক্রোবিয়াল হিসেবে কাজ করে এবং বেনজোইক অ্যাসিডের লবণের সংস্পর্শে মাইক্রো অর্গানিজমস বা ক্ষতিকর জীবাণু মরে যায়। ঠিক আছে? যে বলছিল যে স্লো বলতে, এই স্পিড ঠিক আছে নাকি? সোডিয়াম বেনজয়েট এটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় প্রিজারভেটিভ হিসেবে। অ্যান্টিব্যাকটেরিয়াল কার্যকারিতা কি 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 আছে ওর? সোডিয়াম বেনজোইক অ্যাসিডের পিএইচ এর মান আমরা একটু আগে দেখে আসলাম। সোডিয়াম বেনজোইক অ্যাসিডের পিএইচ এর মান হচ্ছে 4.2। আমাদের পিএইচটা লাগবে। অ্যান্টিমাইক্রোবিয়াল কার্যকারিতা 4.5 এর নিচে বেশি থাকে। সোডিয়াম বেনজয়েট পিএইচ কম থাকার কারণে ওরা ইস্ট, মোল্ড, ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে প্রতিরোধ করে। ওদের অনুমোদিত ব্যবহারযোগ্য মাত্রা হচ্ছে সর্বাধিক 0.1%। এর উপরে গেলে ওর অনেক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাবে। অনুরূপভাবে বেনজোইক অ্যাসিডের প্রতিস্থাপিত যৌগ মেথক্সি বেনজোইক অ্যাসিড বা প্যারামিথাইল বেনজোইক অ্যাসিড প্রিজারভেটিভ রূপে কাজ করে। তবে এদের সাইড ইফেক্টটা বেনজোইক অ্যাসিড বা সোডিয়াম বেনজোয়েট থেকে অনেক বেশি। এই কারণে এদের তুলনায় সোডিয়াম বেনজোয়েট বা বেনজোইক অ্যাসিড বেশি ব্যবহার করা হয়। এখানে মনে রাখতে হবে তাদের সর্বাধিক মাত্রা কত, দেখো বোল্ড হরফে লেখা দেওয়া আছে, এবং পিএইচ এর মান কত। এরপরে আমরা আসি ওকে কিসে কিসে ব্যবহার করা হয়। বলছে যে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে প্রিজারভেটিভ হচ্ছে সোডিয়াম বেনজোয়েট বা বেনজোইক অ্যাসিড। এটা প্রক্রিয়াজাত খাবার যেমন চানাচুর, চিপস, বিভিন্ন পনির, সালাদ, তারপরে ফলের আচার, টমেটোর সস, এগুলোতে ব্যবহার করা হয়। এখন আসো আমরা যেটা একটু আগে দেখে আসছি প্যারাহাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড। প্যারাহাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড বা এটা আরেকটা নাম হচ্ছে, এটার এস্টারটার নাম হচ্ছে প্যারাবেন। এটা কসমেটিক এবং ওষুধ শিল্পে খাদ্যদ্রব্য সংরক্ষণে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হচ্ছে। এখানে বেনজোইক অ্যাসিডের প্যারা অবস্থানে দেখো বেনজোইক অ্যাসিডের প্যারা অবস্থানে এখানে হাইড্রোক্সিল মূলকটা থাকায় এরূপ নামকরণ করা হয়েছে যে প্যারা অবস্থানে আছে, এবং এখানে একটা অ্যালকাইল মূলকও যুক্ত থাকবে। এখানে অ্যালকাইল মূলকের নাম অনুসারে এটার নাম হবে মিথাইল প্যারাবেন বা ইথাইল প্যারাবেন, প্রোপাইল প্যারাবেন, বিউটাইল প্যারাবেন। প্রোপাইল প্যারাবেনটা কসমেটিক্সে সবচেয়ে বেশি থাকে, তবে এটার ব্যবহার নিয়ে ইদানিং প্রশ্ন উঠছে, কারণ এটার অনুমোদিত মাত্রার থেকে বেশি মাত্রায় ব্যবহার করার কারণে এখানে অনেক বেশি সাইড এফেক্ট দেখা যাচ্ছে। এটা সাধারণত অনুমোদিত মাত্রা 0.1% কম রাখতে হয়, কিন্তু এটা বর্তমানে খুব বিতর্কিত অবস্থায় আছে। ব্রেস্ট ক্যান্সারের টিউমারের প্রতি গ্রাম টিস্যুতে 2 × 10⁻৯ গ্রাম প্যারাবেনের উপস্থিতি পাওয়া গিয়েছে। এই প্যারাবেনটা কি করে? কৃত্রিম ইস্ট্রোজেন নামক একটা হরমোন তৈরি করে। ইস্ট্রোজেনের আমাদের বডিতে কাজ কি? আমাদের বডিতে ইস্ট্রোজেন হচ্ছে ব্রেস্টের প্রলিফারেশন করে, মানে ব্রেস্টের বৃদ্ধি করবে এবং বয়স সন্ধিক্ষণ ঘটাতে ভূমিকা রাখবে। এখন সেটা যদি একটা অন্য কৃত্রিম ভাবে তৈরি হয়, নরমাল বডিতে থাকা অবস্থায় যদি কৃত্রিম ভাবে তৈরি হয়, তখন সেটা ব্রেস্ট ক্যান্সার করে ফেলবে। এই কারণে বর্তমানে বিভিন্ন কসমেটিক্স কোম্পানি যারা ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি করা হয় যেসব ড্রাগ স্টোর প্রোডাক্ট, ওখানে হচ্ছে প্যারাবেন ফ্রি প্রোডাক্ট তৈরি করা হয়। আচ্ছা, এরপর আসো পটাশিয়াম সলভেট।
বা সোডিয়াম সলভেট, ক্যালসিয়াম সলভেট মানে সরবিক অ্যাসিডের লবণ। সরবিক অ্যাসিডের লবণ পানিতে দ্রবীভূত হয়ে সরবিক অ্যাসিড তৈরি করে। সরবিক অ্যাসিডের সংকেতটা মনে রাখবে। এগুলো কি করবে? ব্যাকটেরিয়া এবং এটা স্পোর নষ্ট করবে। সরবিক অ্যাসিডের সংকেত মনে রাখবে। এটা অ্যান্টিব্যাকটেরিয়াল কার্যকারিতা কি? পটাশিয়াম সলভেটকে পৃথিবীর সর্বত্র খাদ্যবস্তুর প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা হয়। সলভেটের লবণ প্রিজারভেটিভ ব্যাকটেরিয়া দমন ক্ষমতা পিএইচ এর নিম্নমান 6.5 পর্যন্ত কার্যকর থাকে। ব্যাকটেরিয়ার দমন ক্ষমতা পিএইচ এর মান 4.8 পর্যন্ত কার্যকর থাকে। ভিনেগার হচ্ছে 4.8 পর্যন্ত কাজ করতে পারে। 4.5 এর নিচে পর্যন্ত সোডিয়াম বেনজয়েড কাজ করতে পারে, আর এটার নিম্নমান হচ্ছে 6.5 পর্যন্ত। অম্লীয় সলভেট হচ্ছে ইস্ট, মোল্ড, ব্যাকটেরিয়া সবই দমন করতে পারে আগের মতোই। এখন বেনজয়েডের মতোই সলভেটের অনুমোদিত মাত্রা হচ্ছে সর্বাধিক 0.1%। পটাশিয়াম সলভেট আমরা কোথায় কোথায় ব্যবহার করি? মোটামুটি সব খাবারে ব্যবহার করা যায়, তবে দই, মিষ্টি, পনির, মাখন, বেকারিতে বেশি ব্যবহার করা হয়। মাইক্রো অর্গানিজমের উচ্চ হার বৃদ্ধি স্তরে বেনজয়েড এবং সলভেট লবণের মিশ্রণ অনুমোদিত মাত্রা ব্যবহার করলে ব্যাকটেরিয়া দমনে কার্যকর ব্যবহার করতে করা যায় না। এটা হচ্ছে সতর্কতার একটা মেইন কারণ। আর এটার জন্য দেখা যায় কি অনুমোদিত মাত্রা থেকে বেশি ব্যবহার করতেছে এবং যার কারণে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কারণ ওদের যতটুকু ক্ষমতা আছে তার মধ্যেও তারা দেখা যাচ্ছে ব্যাকটেরিয়াকে দমন করতে পারছে না। এবং এটাকে ট্যাকেল দেওয়ার জন্য বর্তমানে আরো বিভিন্ন ধরনের প্রিজারভেটিভস আবিষ্কার করা হচ্ছে। যেমন একটা হচ্ছে তোমার টক জাতীয় খাবার বা আচার, চাটনি, সস এগুলো সংরক্ষণের জন্য হচ্ছে ব্যবহার করা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, যেটা আমরা 6 to 10% জলীয় দ্রবণ বলেছি। আর আছে ক্যালসিয়াম প্রোপানয়েড। অ্যাসিটিক অ্যাসিড, এটা পিএইচ হচ্ছে 4.74। তরল প্রিজারভেটিভ হিসেবে অ্যাসিটিক অ্যাসিডে জলীয় দ্রবণ ভিনেগার নামে আচার, চাটনিতে ব্যবহার করছি। আর প্রোপানয়েডকে আমরা ব্যবহার করি সাধারণত পাউরুটি, বিস্কুট, দুগ্ধজাত মাখন এবং পনির। পটাশিয়াম সলভেট এবং বেনজয়েড কিন্তু ম্যাক্সিমাম খাবারে ইউজ করা হয়, কিন্তু ক্যালসিয়াম প্রোপানয়েড হচ্ছে পাউরুটি, বেকারি, বিস্কুট, দুগ্ধজাত মাখন, পনির এগুলোতে সংরক্ষণে ব্যবহার করে। এটা অনুমোদিত মাত্রাটা মনে রাখতে হবে 0.1 থেকে 0.3। এরপর আছে সাইট্রিক অ্যাসিড। জেনেভা পদ্ধতিতে তোমাকে কিভাবে নাম থাকে সাইট্রিক অ্যাসিডের সংকেতটা মনে রাখতে হবে। অম্লীয় পরিবেশে উভয় অ্যাসিডের অ্যান্টিমাইক্রোবিয়াল কার্যকারিতা আছে, বেনজোইক অ্যাসিডের মতোই কার্যকারিতা। এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিডকে জ্যাম, জেলি, ক্যান্ডি এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোটা প্রক্রিয়াজাতকরণে যেসব অ্যাসিড ব্যবহার করা হয় সেটার একটা অ্যাসিড হচ্ছে সাইট্রিক অ্যাসিড। কোটা প্রক্রিয়াজাতকরণে সাইট্রিক অ্যাসিডকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তারপরে আসে নাইট্রেট বা নাইট্রাইট। আগে খুব ব্যবহৃত হতো ফুড প্রিজারভেটিভ হিসেবে। এই ব্যাকটেরিয়া হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম বটুলিনামকে ধ্বংস করে। এই ব্যাকটেরিয়াটা সাধারণত কৌটাজাতকরণ যখন করা হয় সেটা সেই কৌটাজাতকরণ খাবারের মধ্যে এটা জন্মায়। ক্লোস্ট্রিডিয়াম খুব খারাপ একটা ফুড পয়জনিং করে, যেখানে ডায়রিয়া হয় না কিন্তু হচ্ছে মাসেল প্যারালাইসিস হয়ে যায়। এই ক্লোস্ট্রিডিয়াম বটুলিনামকে ধ্বংস করার জন্য নাইট্রেট বা নাইট্রাইট মাংস এবং মাছ জাতীয় খাদ্যদ্রব্যতে ব্যবহার করা হতো, মাংস এবং মাছ। কিন্তু বর্তমানে দেখা গেছে যে এটা অনুমোদিত মাত্রায় ব্যবহার করলেও এটা যখন রান্না করা হয় তখন মাংসের প্রোটিনের সাথে বিক্রিয়া করে নাইট্রোসামিন তৈরি করে, যেটা ক্যান্সার সৃষ্টি করতে পারে। এই কারণে জার্মানি এবং নরওয়েতে এসব লবণ খাদ্য সংরক্ষণ রূপে নিষিদ্ধ হয়েছে। মানে আমরা জানি যে সবচেয়ে বেশি স্টোমাক ক্যান্সার হয় হচ্ছে জাপানে। জাপানে কি করে? জাপানে হচ্ছে মাছ বা মাংস এই জাতীয় খাবারগুলো সাধারণত দেখা যায় যে লবণ দিয়ে সংরক্ষণ করে রাখা হয়, পরবর্তীতে হচ্ছে রান্না করা হয় এবং এই নাইট্রেট জাতীয় লবণ দিয়ে সংরক্ষণ করার কারণে পরে নাইট্রোসামিন তৈরি হয়, যে নাইট্রোসামিনটা পরবর্তীতে হচ্ছে স্টোমাক ক্যান্সারের জন্য ভূমিকা রাখে। নাইট্রোসামিন খুবই খারাপ একটা কম্পাউন্ড, এই কারণে এখন বর্তমানে গ্রিল ফুড বা গ্রিলড যেসব ফুড অথবা স্টেক যারা খায় তাদেরকে হচ্ছে নিষেধ করা হয় যেন তারা এই ধরনের খাবার না খায়, কারণ এই ধরনের মাংসগুলো সংরক্ষণ করা হয় নাইট্রেট লবণ দিয়ে, তখন নাইট্রোসামিন হচ্ছে তৈরি হতে পারে এবং নাইট্রোসামিন হচ্ছে স্টোমাক ক্যান্সারের জন্য এখন সবচেয়ে বেশি দায়ী বলে বলা হয়। আর এই কারণে প্রিজারভেটিভটা তেমন একটা এখন ইউজ করা হয় না। এরপর সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইডকে তার সরাসরি আমরা ব্যবহার করতে পারি না, সালফাইড লবণ ব্যবহার করি। সাধারণত পটাশিয়াম মেটাডাইসালফাইড হিসেবে ব্যবহার করি। এটা কাঁচা ফল, ফলের রস, সবুজ শাকসবজি সংরক্ষণে ব্যবহার করা যায়। এই হলো আমাদের প্রিজারভেটিভ অংশ। প্রিজারভেটিভ আমরা মনে রাখবো রাসায়নিক প্রিজারভেটিভ মানে অ্যান্টিমাইক্রোবিয়াল মানে হচ্ছে দুর্বল অ্যাসিড। অ্যালকোহল যদিও তোমার সবচেয়ে শক্তিশালী প্রিজারভেটিভ, মিথানলকে তো আমরা ইউজ করি না, ইথাইল অ্যালকোহলকে আমরা সবসময় ইউজ করি না, সব খাবার সাথে আমি অ্যালকোহলই খেতাম।
সানজিদা ভিডিও ক্যামেরাটা বন্ধ করবে কোশ্চেন না থাকলে। সোডিয়াম বেনজয়েড, সোডিয়াম বেনজয়েড কি করছে আমরা তো বলছি যে রিসেন্টলি সোডিয়াম বেনজয়েড হচ্ছে তাদের অনুমোদিত মাত্রা ইউজ করলেও তারা বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করছে। তার মধ্যে একটা হচ্ছে ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে বেনজিন তৈরি করছে, যেটা ক্যান্সার সেল সৃষ্টিতে ভূমিকা রাখে। এবং শিশু খাদ্যে পটাশিয়াম বেনজয়েড সম্পূর্ণভাবে ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ এখন করা হয় সাইট্রিক অ্যাসিড, সরবেট ব্যবহার করা হয় এবং তোমার অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা হয়। এখানে তোমাদের সাথে একটা বক্স শেয়ার করব, সেই বক্সটা হচ্ছে, এটা হচ্ছে সন্দীপ ঘোষ স্যারের বইয়ের বক্স। এখানে হচ্ছে সকল প্রিজারভেটিভস এর পার্শ্ব প্রতিক্রিয়া দেওয়া আছে। প্রত্যেকটা প্রিজারভেটিভস খেলে থাকলে বা অনুমোদিত মাত্রায় থাকলেও অনেকদিন ধরে গ্রহণ করলে অথবা তোমার যদি বেশি মাত্রায় দেওয়া থাকে তখন কি কি প্রবলেম হতে পারে, যেমন বেনজয়েড অ্যালার্জি এবং মস্তিষ্কের ক্ষতি করতে পারে, প্রোপানয়েড অ্যাজমা এবং অ্যালার্জি সমস্যা করতে পারে, সরবেট অধিক পিএইচ এর কারণে হচ্ছে খাদ্যদ্রব্যে ক্ষতিকর ভূমিকা পালন করে, প্যারাবেন তো আমরা বলছি ব্রেস্ট ক্যান্সার করে, এছাড়া হচ্ছে ঝিমঝিম বা ভাব বা মাথা ব্যথা সৃষ্টি করে। তারপরে সালফাইডের ক্ষেত্রে যেটা ভিটামিন সি জাতীয় খাবারকে নষ্ট করছে বেনজয়েড, আর ভিটামিন বি সমৃদ্ধ খাবারে একদম ব্যবহার করা যায় না সালফাইড। নাইট্রাইট তো বলছি যে ক্যান্সার সৃষ্টিতে ভূমিকা রাখে, এটা বিষাক্ত খাদ্য সংরক্ষক, বর্তমানে ব্যবহার করা হয় না। আর এরপরে আমরা দেখবো বিএসটি বিএইচি, এগুলো হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, এগুলো হচ্ছে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এটা হচ্ছে সন্দীপ গুহ স্যারের বইতে বা কবি স্যারের বইতেও এই ছকটা আছে, এখান থেকে তোমরা পড়ে নিবে। এরপর আমরা আসি অ্যান্টিঅক্সিডেন্ট। এ পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। প্রিজারভেটিভ ব্যাপারে কিছু না, কিছু পয়েন্টগুলো মনে রাখতে হবে, তাদের পিএইচটা মনে রাখতে হবে, খাবার সংরক্ষণ কি কি করে সেগুলো জাস্ট নোট ডাউন করে রাখবে। আচ্ছা, এবার আমরা আসি অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট মানে কি বলছে, অক্সিজেন দ্বারা যে জারণ বিজারণ হচ্ছে সেই জারণ বিজারণ যারা হতে দেবে না তারাই হচ্ছে তোমার অ্যান্টিঅক্সিডেন্ট। যে চর্বি এবং লিপিড অণুর জারণ বিযোজনে অংশগ্রহণকারী বা অক্সিজেন অণু বিভিন্ন লিপিড অণু থেকে সৃষ্ট মুক্তমূলককে শোষণ করে রাসায়নিক পদার্থ ও চর্বিযুক্ত খাদ্যবস্তুর পচন রোধ করে, এসব রাসায়নিক পদার্থকে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট বলি। ঠিক আছে, যারা অক্সিজেন যখন বিভিন্ন ধরনের মূলক তৈরি করে, ফ্রি রেডিক্যালস তৈরি করে, আমরা বলি এরা হচ্ছে খাদ্যবস্তুর পচন করে, এগুলোকে যারা প্রিভেনশন করবে তারাই অ্যান্টিঅক্সিডেন্ট। এখন অ্যান্টিঅক্সিডেন্ট কি কি আছে? অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের দুই ধরনের আছে, একটা হচ্ছে মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট, এগুলোকে কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্টও বলা হয়, কৃত্রিম। এবং অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট, একটা হচ্ছে অক্সিজেন দিয়ে সৃষ্ট মুক্তমূলককে শোষণ করবে, আর একটা হচ্ছে অক্সিজেনকে শোষণ করবে। কি কি আছে মুক্তমূলক শোষণকারী? এগুলো সব দেখবে বিউটাইলেটেড যৌগ, বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল, বিএইচ এর ফুল নেমটা পড়তে হবে, বিএইচটি বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন, টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন, এগুলো হচ্ছে, তারপর প্রোপাইল গ্যালেট, এগুলো হচ্ছে তোমার অ্যান্টিঅক্সিডেন্ট। আর অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট গুলো কি কি? ভিটামিন সি, ভিটামিন ই এবং সালফাইড লবণ। অ্যান্টিঅক্সিডেন্ট আরেকটা আছে, সেটা হচ্ছে ভিটামিন এ, প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে ভিটামিন এ। এই অ্যান্টিঅক্সিডেন্ট গুলোকে অক্সিজেন শোষণকারী মুক্তমূলক ছাড়াও আর ভাগ করা হচ্ছে প্রাকৃতিক এবং কৃত্রিম হিসেবে। প্রাকৃতিক কোনগুলো? ভিটামিন সি যেটা বললাম, এটা ফুল ফর্ম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড বা রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন ই হচ্ছে টকোফেরল, এবং বিটা ক্যারোটিন, বিটা ক্যারোটিনটাই হচ্ছে ভিটামিন এ। কোনটা কিসে খাবারে থাকে আমরা জানি, টক ফলে হচ্ছে ভিটামিন সি, সবুজ শাকসবজিতে থাকে হচ্ছে টকোফেরল। আমি ছোটবেলা থেকে সব পড়ে আসছি, লাল হলুদ সব ফলে থাকবে হচ্ছে বা সবজিতে থাকবে ভিটামিন এ বা বিটা ক্যারোটিন। আর একটা ইম্পর্টেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে সেলেনিয়াম, এটা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, মাছ মুরগির মাংস ডিম রসুনে থাকে। আন্তর্জাতিক খাদ্য সংস্থাকৃত অনুমোদিত কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট কি কি? একটু আগে যেগুলো কৃত্রিম গুলোর নাম দেখে আসছে, মুক্তমূলক শোষণকারী, বিএইচএ, বিএসটি, টিবিএইচএ কিউ এবং প্রোপাইল গ্যালেট। এগুলোকে মনে রাখতে পারবে বিটিভি দিয়ে, বিটি দিয়ে মানে হচ্ছে মুক্তমূলক শোষণকারী, মূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট, বিএইচএ, বিএসটি, টিবিএইচএ কিউ এবং হচ্ছে প্রোপাইল গ্যালেট। আর অক্সিজেন শোষণকারী হচ্ছে ভিটামিন সি, ভিটামিন ই এবং সালফাইড লবণ। আর প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে ভিটামিন এ, সি, ই, এইচ দিয়ে মনে রাখবে, সাথে হচ্ছে সেলেনিয়াম। এরপরে আসি অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে সালফাইড জাতীয় প্রিজারভেটিভস খাদ্যদ্রব্যকে জারিত করা হওয়া থেকে রক্ষা করে, অণুজীবকে ধ্বংস করে। ভিটামিন বি সমৃদ্ধ খাদ্য প্রিজারভেটিভস হিসেবে সালফাইডের ব্যবহার নিষিদ্ধ, একটু আগে আমরা পড়েছি। সাইট্রিক অ্যাসিডের বিশেষ ধর্ম হচ্ছে পানি ইথানল উভয় দ্রাবকেই সে দ্রবণীয়, এই কারণে হচ্ছে সাইট্রিক অ্যাসিড সবচেয়ে বহুল পরিমাণে কৌটাজাতকরণ থেকে শুরু করে সব জায়গায় ব্যবহার করা হয়। এছাড়া এখন গামা রশ্মি এবং ইলেকট্রিক বিম ব্যবহার করেও হচ্ছে কোল্ড স্টেরিলাইজেশন পদ্ধতিতে খাদ্য সংরক্ষণ করা যায়।
আর একটা জিনিস এখানে বলা আছে সেটা হচ্ছে ছত্রাক নিধন বা সাধারণ ফলের উপর যেসব ছত্রাক সৃষ্টি হয় সেগুলোকে বলা হয় মূলত মোল্ড। এরপর আমরা আসি কিলেটিং এজেন্ট। কিলেটিং এজেন্ট কি আমরা একটু আগে দেখে আসলাম যে কিছু ধাতুর আয়ন গুলো হচ্ছে খাদ্য নষ্ট করে, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিমাইক্রোবিয়াল ছাড়া আরেকটা এজেন্ট ছিল কিলেটিং এজেন্ট। এগুলো কি কি? এগুলো হচ্ছে অবস্থান্ত ধাতুর মৌল ছিল। এই অবস্থান্ত ধাতুর মৌলগুলো খুব খারাপ কাজ করে। সেটা কি করে? কপার আয়ন কি করবে? অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ই, থায়ামিন, ফলিক অ্যাসিড এগুলোকে নষ্ট করে ফেলবে। তারপর কপার এবং আয়রন দুজনে মিলে কি করবে? ভিটামিন এ কে নষ্ট করে দিবে, খাদ্যবস্তু বিবর্ণ করে ফেলবে। এগুলো ট্রেস এলিমেন্ট, আমাদের বডিতে নেসেসারি, কিন্তু এরা আবার খাবারকে নষ্টও করে। এই কারণে কিলেটিং এজেন্ট গুলো এই অবস্থান্ত ধাতুর মৌলগুলোকে চিলেশন করে। এই সবচেয়ে ব্যবহৃত কিলেটিং এজেন্ট হচ্ছে ইডিটিএ, সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, এটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ইথাইলিন ডায়ামাইন টেট্রাঅ্যাসিটেট। এর হচ্ছে অনেকগুলো নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে, প্রায় ছয়টা সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে এই সকল অবস্থান্ত ধাতুর মৌলগুলোকে সে আলাদা করে ফেলে, চিলেশন করে দেয় এবং খাদ্যবস্তুকে রক্ষা করে। ঠিক আছে, এরপরে আমরা আসি একটা সুন্দর বক্স সারণী 5.1, যেটা মনে রাখতে একটু কষ্ট, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এখানে আমরা একটু আগে অ্যাসিডের পিএইচ গুলো আলাদা বক্স করে বলে দিয়েছি। 4টা অ্যাসিডের পিএইচ মনে রাখতে হবে: সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ক্যালসিয়াম প্রোপানয়েড এবং বেনজোইক অ্যাসিডের সিবিএ ক্যাপ, ওই 4টা মনে রাখলেই হবে। এবং মোটামুটি সব প্রিজারভেটিভসই হচ্ছে উদ্দেশ্য ইস্ট, মোল্ড এবং বিভিন্ন অণুজীব ধ্বংস করার জন্য, ওটা করে লাভ নেই। মনে রাখতে হবে কি কে কোন খাবারে ইউজ করে। তো সোডিয়াম বেনজোয়েট এবং সোডিয়াম সলভেট মোটামুটি সব খাবারে ব্যবহার করা যায়। অ্যাসিটিক অ্যাসিডকে ব্যবহার করা হয় আচার, চাটনি, সসে। প্রোপানয়েড গুলো হচ্ছে দুগ্ধজাত খাবার, বেকারিজাত খাবার গুলাতে। তারপরে সালফাইড কে ব্যবহার করা হয় মদ, জুস, তারপর শুকনা ফল এগুলাতে। আর মাছ, মাংস, কৌটাজাত কথাটা থাকলেই সাইট্রিক অ্যাসিড, হবে। সামুদ্রিক মাছ, মাংস সংরক্ষণে নাইট্রেট ব্যবহার করা হয়, সব দেশে এখন ব্যবহার করা হয় না, কারণ এটা নাইট্রোসামাইন তৈরি করে। অনুমোদিত মাত্রাগুলো হচ্ছে যেগুলো 200 লেখা সেগুলোকে একসাথে পড়বে। এখানে অ্যাসিডিক অ্যাসিডতে আমরা সবাই জানি 6 থেকে 10%, 200 গুলোকে আলাদা করে ফেলবে, 200 গুলোকে একসাথে মনে রাখতে হবে, আর বাকিগুলোকে আলাদা পড়তে হবে। এটা একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। আর এটা তো আমরা পড়েছি অ্যান্টিঅক্সিডেন্ট কি দিয়ে মনে রাখবো? বিটিভি। বিটি মানে সব বিউটাইলেটেড যত যৌগ, বিউটাইলেটেড হাইড্রোক্সিটোলুইন, বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসল। এত সংকেত, কত বড় সংকেত মনে রাখা লাগবে না, খালি নামটা মনে রাখবে, অনলি নেম। ঠিক আছে। তারপর টারশিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন, এগুলো হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে সব কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। ইস্ট এবং মোল্ডকে ধ্বংস করে। অ্যান্টিঅক্সিডেন্টের ব্যাকটেরিয়ার উপর কোনো প্রভাব নেই, শুধু ইস্ট এবং মোল্ডকে ধ্বংস করবে। এগুলো কনফেকশনারি দ্রব্য, পনির, স্ন্যাক্স এসব জায়গায় অ্যান্টিঅক্সিডেন্ট গুলো ব্যবহার করা হয়। বিএইচটি এর অনুমোদিত মাত্রাটা খুব বেশি, এটা হচ্ছে 200, বিএইচ এর হচ্ছে 100, টিবিএইচপি এরও 100। এরপর আসে ফুড অ্যাডিটিভস। আমরা হচ্ছে স্বাদ গন্ধ বৃদ্ধির জন্য কিছু জিনিস অ্যাড করি খাবারে, সেটা হচ্ছে ফুড অ্যাডিটিভস। ফুড অ্যাডিটিভস গুলো কি কি আছে? যেমন ফলের এসেন্স, আমরা যে ফ্রুটও খাই, ম্যাঙ্গো জুস খাই, এগুলাতে কি, বা আইসক্রিম খাই ম্যাঙ্গো ফ্লেভারে, এগুলাতে কি ফল থাকে? ফল থাকে না, এখানে কি থাকে? ফ্লেভার দেয়, এটাই হচ্ছে ফলের এসেন্স। তারপরে তৈল জাতীয় পদার্থকে পানিতে মিশ্রিত করার জন্য হচ্ছে ইমালসিফায়ার দেওয়া হয়। যেমন বাজারে গুঁড়া দুধটা যে পানির সাথে মিশে যাবে, সে মিশানোর জন্য সেখানে ইমালসিফায়ার দেওয়া হয়, যেমন লেসিন বা অ্যাসিটিক অ্যাসিড, গ্লিসারাইড এস্টার। তারপরে কালারিং সাবস্টেন্স গুলো, এগুলো হচ্ছে ফুড অ্যাডিটিভস। বিভিন্ন ধরনের তোমার জেলি বা বিভিন্ন কিছু তৈরি করতে আমরা ফুড কালার এখন খুব বেশি ব্যবহার করি। তারপর হচ্ছে সরবিটল। সরবিটল হচ্ছে একটা সুইটনার, এটা চিনির থেকেও মিষ্টি। এটা সাধারণত চিনির মতো ক্ষতি করে না দেখে শিশুদের দাঁতের ক্ষয়রোধক হিসেবে বা ডায়াবেটিক চকলেট বা ডায়াবেটিস রোগীদের চায়ের যে ট্যাবলেট সেখানে সরবিটল থাকে। এখন দেখো ফুড অ্যাডিটিভস এর প্রত্যেকটা নামের পাশে কি দিয়ে কথা বলা আছে। ইউরোপিয়ান কমিউনিটি হচ্ছে ফুড অ্যাডিটিভস এর একটা নির্দিষ্ট নাম্বার যুক্ত করে, সেটা হচ্ছে ই দিয়ে। যেমন সরবিটলের হচ্ছে E420। এতটুকু পর্যন্ত হচ্ছে তোমার আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কোশ্চেন আসে সেই অংশটা, সেটা হচ্ছে ফুড প্রিজারভেটিভস। এখান থেকে পুরোটাই বলতে গেলে মুখস্থ, একটু কষ্ট করে পড়তে হয়। সব নিউমারিক ভ্যালু মনে থাকবে না, হ্যাঁ আমি জানি সব নিউমারিক ভ্যালু মনে থাকবে না, এই জন্য এখান থেকে মনে রাখতে হবে হচ্ছে তোমার ফুড প্রিজারভেটিভস এর পিএইচ এর মান, যেটা দেখাইছি, সাইট্রিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ক্যালসিয়াম প্রোপানয়েড, এই অংশটা মনে রাখবে। তারপরে সংকেতগুলো মনে রাখবে। এবং এই ছকটা মনে রাখবে, পানির সক্রিয়তার মানগুলো মনে রাখবে। ঠিক আছে। পার্টস পার মিটার বা অনুমোদিত মাত্রা যেগুলো, সেগুলো হচ্ছে 200 দিয়ে যেগুলো, সেগুলো একটু মনে রাখবে। আর বাকিগুলো তেমন একটা আসে না, 200 দিয়ে যেগুলো সেগুলো বেশি মনে রাখবে। এখানে হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা অংশ ছিল দেখে আমরা এটা বেশিক্ষণ আলোচনা করেছি। এরপরে থেকে তোমাদের তেমন কিছু লাগবে না, যেটা হচ্ছে আমরা স্টার্ট করতে যাচ্ছি কোটাজাত বা ক্যানিং এর মূলনীতি।
কোটাজাতকরণ প্রক্রিয়ার মাধ্যমে এখন বর্তমানে সবচেয়ে বেশি খাদ্যবস্তু সংরক্ষণ করা হয়। এবং এই প্রক্রিয়াগুলোর ভিতরে এত কিছু পড়া লাগবে না, একবার রিডিং করে যেতে পারো কি কি স্টেপ আছে। আমাদের যে স্টেপটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা কোটাজাতকরণ প্রক্রিয়াতে কি কি তরল ইউজ করি এবং এক্সস্টিং এবং সিলিং কিভাবে করি। তো আমরা প্রথমে বলবো যে এক্সস্টিং এবং সিলিং। সিলিং মানে কি, কোটাটাকে যে বন্ধ করব, এই বন্ধ করাটাই হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কাজ। কারণ আমি যদি প্রপারলি ক্লোজ না করি তখন ভিতরে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম হচ্ছে গ্রো করবে। এই ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম যেন গ্রো না করে সেজন্যই এত সতর্কতা না হয় কোটাজাতকরণে। এখানে দুটো স্টেপ আছে, পানি স্ফুটন এবং চাপ কোটাজাতকরণ পদ্ধতি। একজন বলছো ইডিটি এর সংকেত কি মনে রাখতে হবে কিনা, না ইডিটি এর সংকেত মনে রাখতে হবে না, শুধু নাম মনে রাখতে হবে। আচ্ছা, পানি স্ফুটন এবং হচ্ছে চাপ কোটাজাতকরণে অনেক কিছু লেখা আছে, আমরা এত কিছু পড়বো না, আমরা এই বক্সটা শুধু পড়বো। তোমাদের বইতে কম্পানিয়ন বুকেও দেওয়া আছে এবং এই স্লাইডেও আছে। পানি স্ফুটন এবং চাপ কোটাজাতকরণ থেকে 4টা তথ্য আমরা মনে রাখবো। কোটাজাতকরণের মধ্যে এই একটা জিনিসই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পানি স্ফুটন প্রক্রিয়াতে মনে রাখবা সব টক ফল আমরা হচ্ছে সংরক্ষণ করি। টক ফলের অম্লতা এমনিতেই কম থাকে, পিএইচ এমনিতেই কম থাকে। যাদের পিএইচ কম থাকে তাদের কোটার মুখ বন্ধ করে নিয়ে তেমন একটা চিন্তা ভাবনা করা লাগে না, কারণ তাদের পিএইচ কম থাকার কারণে ব্যাকটেরিয়া এমনিতেই কম গ্রো করতে পারে। এক্ষেত্রে টেম্পারেচারটা মেনটেন করতে হয়, তাপ দিতে হয় 82 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস। এই পিএইচ 4.6 এর কম থাকে যেসব খাবারে, যেসব টক ফলে থাকে বা যেসব টক সবজিতে থাকে বা যেসব মশলা জাতীয় খাদ্যতে হচ্ছে তোমার পিএইচ কম থাকে, তাদেরকে আমরা 82 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে উত্তপ্ত করে তারপরে পিএইচ এর মানটা 4.6 এর নিচে এনশিওর করে দরকার হলে যদি টক ফলে যদি না পিএইচ মান কন্ট্রোল হয় সেক্ষেত্রে সাইট্রিক অ্যাসিড কিছুটা যোগ করে তারপরে আমরা কোটাজাত করি। চাপ কোটাজাতকরণে পিএইচ এর মান থাকে 4.6 এর উপরে। এখানে টেম্পারেচার 82 থেকে 100, সবচেয়ে ভালো হয় 115 থেকে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমি দিতে পারি তাহলে সব ব্যাকটেরিয়া স্পোর নষ্ট হয়ে যাবে। এই টেম্পারেচারে 10 থেকে 15 পাউন্ড চাপে এই কোটাটাকে ক্লোজ করতে হবে। এদের পিএইচ এর মান বেশি হওয়ার কারণে সব খাবার, এই টক ফল, টক সবজি বা মশলা জাতীয় খাবার বাদে বাকি অন্যান্য সবজি, তোমাদের বইতে দেখি উদাহরণে দেওয়া আছে, এই যে চাপ কোটাজাতকরণের মধ্যে দেওয়া আছে বাঁশফড়ল, কচি ভুট্টা, সবুজ মটরশুঁটি, এই খাবারগুলো, সামুদ্রিক মাছ, তারপর পশুর মাংস, এগুলো হচ্ছে চাপ কোটাজাতকরণ পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। ঠিক আছে, তাহলে দুটার মধ্যে ঝামেলা হচ্ছে কি, একটা তো হচ্ছে পানি স্ফুটনে পিএইচটা কম থাকবে, তাই হচ্ছে আমাদের চাপ দেওয়া লাগবে না। চাপ কোটাজাতকরণে হচ্ছে পিএইচ বেশি থাকার কারণে আমাদের 10 to 15 পাউন্ড প্রেসার দিতে হবে, তারপর ক্লোজ করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অংশ কোটাজাতকরণ থেকে। আর বাকি জিনিস আমাদের যেটা মনে রাখতে হবে যে কোটাজাতকরণের সুবিধা, এগুলো জাস্ট রিডিং করে যাবে। এরপরে কোটাজাতকরণ থেকে আমরা দেখব যে ক্যানিং এর জন্য আমরা কোন ধাতু ব্যবহার করতাম। লোহা ধাতু ব্যবহার করা হয়েছিল প্রথম, এখন বর্তমানে টিনের পাত দেওয়া হয়। এই টিনের পাতের ভিতরে বিভিন্ন প্রলেপ দেওয়া হয়, প্রলেপ দিয়ে তারপরে হচ্ছে কোটাজাতকরণ করা হয়। এখন আমাদের জন্য এখানে এই চ্যাপ্টারে যে যে ইম্পর্টেন্ট অংশ আছে কোটাজাতকরণের পরবর্তীতে, সেই অংশটুকু এই বক্সে একসাথে করে দেওয়া আছে। আমাদের যেটুকু লাগবে যে এই কোটাজাতকরণের সময় ক্যানিং তরল যোগ করা হয় এক্সস্টিং এবং সিলিং এর আগে, সে তরলের মধ্যে কি কি জিনিস থাকে, চিনি থাকে এবং সাইট্রিক অ্যাসিড থাকে, কিছু কিছু ক্ষেত্রে লবণ থাকে, কোনটাতে কতটুকু থাকে সেটা আমরা একটু এই চারটা মনে রাখলেই হবে, ভিতরে এত কিছু পড়া লাগবে না। আম এবং আনারস, এখানে 30 to 40% আমরা চিনি দিই কোটাজাতকরণের সময়, 0.25% সাইট্রিক অ্যাসিড। পেয়ারাতে 10%, কাঁঠালে 40%। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে রাখতে হবে কচি ভুট্টা এবং মাছ মাংস আর আম আনারস, এই তিনটা জিনিস একদম মনে রাখতেই হবে। মাছ মাংসে তো অনেকবার পরীক্ষায় আসছে 2% লবণ এবং 2% চিনি, কচি ভুট্টাতে 2% লবণ 5% চিনি, পেয়ার আম আনারসে 30 to 40% চিনি এবং 0.25% সাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, এই বক্সটা মনে রাখলেই বাকি পেজের সব জায়গায় যে ক্যানিং এ যে তরল ভর্তি এই অংশটাই ওখানে লেখা হয়েছে। কচি ভুট্টাকে দুই প্রকারে কোটাজাত করা হয়, শুধু নামটা জেনে নিবা, শস্য স্টাইল এবং হচ্ছে ক্রিম স্টাইল। এখানে যেখানে 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 দাগ দিচ্ছি ক্যানিং তরল যোগ করা, ওটা ওই একই বক্সের মধ্যে লেখা আছে, বক্স থেকে পড়ে নেবে। এই যে মাছ মাংসটা খুবই ইম্পর্টেন্ট, 2% সোডিয়াম ক্লোরাইড এবং হচ্ছে 2% চিনি যোগ করা হয়। এখানে মাংস এবং মাছের খাদ্য উপাদান আছে, এখান থেকে জাস্ট প্রোটিনটা দেখবে, যদি সম্ভব হয় প্রোটিনটা দেখবে। এই তো এতটুকু পর্যন্ত হচ্ছে আমার প্রিজারভেশন এবং হচ্ছে ক্যানিং। এখানে একটা ভিটামিনের চার্ট আমরা আলাদা করে দিয়েছি, যেটা হচ্ছে তোমাদের কবির স্যারের বইতে এবং সঞ্জীব গুহ স্যারের বইতে আছে। কিসের অভাবে কি হয় এটা আমরা সবাই মোটামুটি জানি। ভিটামিন এ এর নাম হচ্ছে রেটিনল বা বিটা ক্যারোটিন।
তারপর হচ্ছে ভিটামিন ডি কে বলা হয় হচ্ছে ক্যালসিফেরল, এখানে হচ্ছে তোমার রিকেটস হবে। তারপরে হচ্ছে ভিটামিন ই হচ্ছে আলফা টকোফেরল, বা শুধু টকোফেরল মনে রাখলে হবে, এখানে মাংসপেশিতে টান লাগবে। তারপরে হচ্ছে ভিটামিন কে, এটা হচ্ছে ফাইলোকুইনন, এটা যদি না থাকে তাহলে রক্তক্ষরণ হবে। ভিটামিন বি1 হচ্ছে থায়ামিন, এটার অভাবে হচ্ছে বেরি হবে। ভিটামিন বি2 এর নাম হচ্ছে রিবোফ্লাভিন, তোমাদের হচ্ছে নামটা মনে রাখতে হবে তাদের রাসায়নিক নাম, যেটা ডার্মাটাইটিস হবে। ভিটামিন বি6 হচ্ছে পাইরিডক্সিন, এখানে হচ্ছে ডার্মাটাইটিসও হবে, সাথে নিউরোপ্যাথি হবে। নিউরোপ্যাথি মানে নার্ভের সমস্যা, দেখা যাবে যে না হাত পা শিরশির করবে, হাত পায়ে বল পাবে না, এগুলো হচ্ছে নিউরোপ্যাথি। তারপরে এখানে একটা জিনিস প্রবলেম আছে, সেটা হচ্ছে ভিটামিন বি12 হবে না, এটা হবে ভিটামিন বি9। ভিটামিন বি9 এটা হচ্ছে ফলিক অ্যাসিড, এটা রক্ত শূন্যতা করে। আর ভিটামিন বি12 হচ্ছে সায়ানোকোবালামিন। এর অভাবেও সেম নিউরোপ্যাথি হবে এবং রক্ত শূন্যতা হবে। ভিটামিন বি9 এবং বি12 দুইটার কারণে হচ্ছে রক্ত শূন্যতা হবে। আর হচ্ছে এক্সট্রা কি হবে, নিউরোপ্যাথি। ভিটামিন সি এর অভাবে হবে হচ্ছে স্কারবি। ঠিক আছে, এটা হচ্ছে বিগত কিছু বছরের কোশ্চেন। এতক্ষণে যা দেখেছো তা থেকে কিছু বলতে পারো কিনা বলো। নিরাপদ খাদ্য সংরক্ষণের জন্য আমরা কোনটা কোনটা ব্যবহার করি? নিরাপদ খাদ্য সংরক্ষণের জন্য আমরা ব্যবহার করছি সোডিয়াম বেনজয়েড। ক্যালসিয়াম কার্বাইড খুবই খাদ্যের জন্য খুবই খারাপ, এটা আমরা ইউজ করি না, নিষিদ্ধ। প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ হচ্ছে সাধারণ লবণ। বেকিং সোডার রাসায়নিক ফর্মুলা কি? বেকিং সোডা রাসায়নিক ফর্মুলা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম কার্বনেট হচ্ছে চুনা পাথরের সংকেত। আচ্ছা, আম কৌটাজাতকরণে আমরা কোন রাসায়নিক ব্যবহার করছি? আম কৌটাজাতকরণে আমরা হচ্ছে চিনির পাশাপাশি সাইট্রিক অ্যাসিডের কথা বলেছিলাম। মাংস কৌটাজাতকরণে লাস্টেটা কি বলেছিলাম, বারবার মনে রাখতে বলেছিলাম, 2% লবণ এবং 2% চিনি। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা লাস্ট টপিকটাতে যাচ্ছি। এই টপিকটা শেষ করলে আজকে আমাদের ক্লাস শেষ হবে। সাসপেনশন এবং কোয়াগুলেশন। ঠিক আছে, সাসপেনশন এবং কোয়াগুলেশনের মধ্যে তোমার একটা সারণী আছে, সেই সারণীটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এবং কলয়েডের কিছু বৈশিষ্ট্য আছে এবং সাসপেনশনের কিছু বৈশিষ্ট্য আছে, যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। প্রথমে হচ্ছে আমাদেরকে এখানে যেটা বলেছে সেটা হচ্ছে মিশ্রণ। মিশ্রণের মধ্যে দুটো আছে, একটা হচ্ছে স্বচ্ছ মিশ্রণ মানে দ্রবণ, এবং অস্বচ্ছ মিশ্রণ বা অসমসত্বীয় মিশ্রণ। যেটা সমসত্বীয় মিশ্রণ সেখানে হচ্ছে আয়নের আকার বা ব্যাস হচ্ছে 0.1 থেকে 2 ন্যানোমিটার। আর অসমসত্ব মিশ্রণ হচ্ছে কলয়েড, যেটা হচ্ছে 2 ন্যানোমিটার থেকে 500 ন্যানোমিটার। সাসপেনশন এবং অদক্ষেপ। আমরা হচ্ছে রেঞ্জের প্রথম মানটা মনে রাখবো। দ্রবণের ক্ষেত্রে 0.1, কলয়েড হচ্ছে 2 ন্যানোমিটার থেকে শুরু, 500 ন্যানোমিটার থেকে সাসপেনশন শুরু। একটা আরেকটা দেখো লিমিট থেকেই শুরু। 0.1 থেকে 2 হচ্ছে দ্রবণ, 2 থেকে শুরু করে 500 পর্যন্ত হচ্ছে কলয়েড, 500 উপরে গেলে হচ্ছে সাসপেনশন। এই সারণীটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। এখানে ব্যাস আমরা একটু আগেই বলে আসছি। এই ব্যাসগুলা যদি মনে না রাখতে পারো তাহলে রেঞ্জের প্রথম মান মনে রাখবে। প্রথমে দ্রবণ সবসময় সমসত্ব মিশ্রণ, স্বচ্ছ একটা মিশ্রণ। কলয়েড অসমসত্ব অস্বচ্ছ মিশ্রণ, সাসপেনশনও তাই। কলয়েড আর সাসপেনশনের মধ্যে তাহলে কি পার্থক্য? কলয়েডের মধ্যে হচ্ছে কি, কলয়েডের তারা অসমসত্ব, কিন্তু তাদের যে দ্রবটা আছে সেটা কখনো নিচে এসে জমা হয়ে থাকে না। যেমন কলয়েডের উদাহরণ হচ্ছে দুধ। কেন দুধ? দুধের মধ্যে হচ্ছে তোমার প্রোটিন, চর্বি, ভিটামিনস, বিভিন্ন আয়নস, অনেক কিছু মিশ্রিত থাকে পানির মধ্যে। দ্রাবকটা পানি আর বিভিন্ন প্রোটিন বা চর্বি হচ্ছে তার দ্রব। এটাকে অ্যাকচুয়ালি কলয়েডের ক্ষেত্রে আমরা বলি বিস্তারিত বিস্তারণ মাধ্যম আর বিস্তারিত বস্তু কণা।
এখন আমরা কি কখনো দেখছি দুধের মধ্যে হচ্ছে পানিটা আছে আর পানির নিচে হচ্ছে প্রোটিন এবং চর্বি পড়ে আছে? এরকম তো হয় না, ঠিক আছে? বা হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া বা বাটারের মধ্যে বাটারের তেলটা আলাদা পানিটা আলাদা, এরকম তো দেখি না। বা দুধটা আলাদা পানিটা আলাদা। মিল্ক অফ ম্যাগনেসিয়া তো দেখবা যে ম্যাগনেসিয়ামটা আলাদা পড়ে নাই। এখন পড়ে নাই কেন পড়ে নাই? কারণ হচ্ছে অলরেডি কিছু বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য আছে? ওদের ব্রাউনীয় গতি আছে। ব্রাউনীয় গতি জিনিসটা কি? ব্রাউনীয় গতি জিনিসটা হচ্ছে কলয়েডের কণাগুলো সবসময় একটা আরেকটাকে ধাক্কা দেয়, সবসময় একটা আরেকটাকে ধাক্কা দিতে থাকে সবসময়, যতক্ষণ পর্যন্ত তুমি তাদেরকে কেমিক্যালি বা হচ্ছে তোমার ইলেকট্রিক্যালি তাদেরকে যতক্ষণ পর্যন্ত তুমি না থামাবা ততক্ষণ পর্যন্ত তারা একটা আরেকটাকে ধাক্কা দিতে থাকবে, এবং যার কারণে তারা সবসময় তো তাদের একই মাধ্যমে একই অবস্থায় একই মিশ্রণে থাকবে। তারা কখনো একটা আরেকটা থেকে মানে আলাদা হয়ে পড়ে থাকবে না, কারণ এটা একটা সুস্থিত মিশ্রণ। এই ব্রাউনীয় গতির কারণে ওরা নিচে অধক্ষিপ্ত হয়ে যায় না এবং সুস্থিত থাকে। এবং ওর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ও আলোক রশ্মির বিচ্ছুরণ ঘটায়, যার কারণে টিন্ডাল প্রভাব দেখা যায়। এটা আমরা পরবর্তীতে আলোচনা করছি আবার। আর সাসপেনশনে কি হয়? সাসপেনশন হচ্ছে তোমার ব্রাউনীয় গতিহীন এবং এই কারণে এটা অস্থায়ী এবং অধক্ষিপ্ত হয়ে পড়ে থাকে। যেমন হচ্ছে রক্তকে যদি আমরা একটা টেস্ট টিউবে রেখে দিতে পারি, দেখবো নিচে জমাট বেঁধে আছে, সব আরবিসি গুলা প্লেটলেট গুলা নিচে জমাট বেঁধে বসে আছে এবং উপরে পানিটা আলাদা হয়ে আছে, রক্তের পানিটা। তারপরে বিভিন্ন ভ্যাকসিন, তারপরে অ্যান্টিবায়োটিক সাসপেনশন ওষুধগুলো দেখবা পাউডার হিসেবে আমরা আমাদের কাছে বিক্রি করা হয়, পানি অ্যাড করে নেই, প্রত্যেকবার বলা হয় ঝাঁকায় খাওয়াবেন। কেন ঝাঁকায় খাওয়াবেন? একটু পরে রেখে দিবা, দেখবা যে ওষুধটা নিচে এসে পড়ে আছে, সাসপেন্ড হয়ে আছে। এই জন্য এই জিনিসের নাম সাসপেনশন। সাধারণ মাইক্রোস্কোপে বা খালি চোখে এটা দেখা যায়, আর ওটাকে দেখতে হয় আলট্রা মাইক্রোস্কোপে, কলয়েডকে। এই তো। তাহলে এখান থেকে আমরা সারণী 5.2 থেকে আমরা কি মনে রাখতেছি? প্রথম হচ্ছে সমশক্তিয় মিশ্রণ মানেই হচ্ছে দ্রবণ। কণার ব্যাসে তোমরা প্রথম মানটা মনে রাখবা। দ্রবণ হচ্ছে অদৃশ্য হয়, কারণ হচ্ছে ওরা 0.1 থেকে 2 ন্যানোমিটার হওয়ার কারণে ওরা সাধারণ যে দৃশ্যমান আলোর রেঞ্জের মধ্যে থাকে না, এই কারণে ওরা অদৃশ্য থাকে মাইক্রোস্কোপে। ব্রাউনীয় গতি এবং টিন্ডাল প্রভাব থাকবে হচ্ছে কলয়েডের। আর অস্থায়ী মিশ্রণ হচ্ছে সাসপেনশন এবং কোয়াগুলেশন। বানানটা এখানে কোয়াগুলেশন হবে। আচ্ছা, এখানে এটা 200 না 2 ন্যানোমিটার হবে। এখন কলয়েডের কথা আমি একটু আগে বললাম, এটা 2 থেকে 500 মিশ্রণ সুস্থিত, এবং এটা থাকবে দুইটা অংশ, বিস্তারণ মাধ্যম এবং বিস্তারিত বস্তুকণা। এর ধর্ম দুইটা, ব্রাউনীয় গতি, টিন্ডাল প্রভাব। বিস্তারণ মাধ্যম এবং বিস্তারিত বস্তুকণা কি সেটা আমরা দেখবো হচ্ছে এই বক্সটার মধ্যে। 5.3 সারণী। এখানে দেখবো যে বিস্তারিত বস্তুকণা এবং বিস্তারণ মাধ্যম। এটা অনেক বেশি একটা বড় জিনিস, মনে রাখা খুব কষ্ট। আর মনে রাখবা কি দিয়ে? উদাহরণ দিয়ে মনে রাখবো আমরা। দেখো, যেটা তুমি চোখে দেখো সেটা হচ্ছে সেই বস্তুর মাধ্যম। যেমন হচ্ছে ধোঁয়া কি হিসেবে থাকে? গ্যাসীয়। বা কুয়াশা গ্যাসীয় হিসেবে থাকে, ঠিক আছে? মেঘ বাতাসে গ্যাসীয় অবস্থায় থাকে। যেটা তুমি দেখতে পাচ্ছ যে মাধ্যমে, সেটা হচ্ছে বিস্তারণ মাধ্যম, সেটা হচ্ছে গ্যাস। তারপরে সাবানের ফেনা বা হচ্ছে যে দুধ, শ্যাম্পু, এগুলোকে তুমি দেখতে পাচ্ছ এইভাবে তরল হিসেবে, সুতরাং তার মাধ্যম কি? তরল হবে। তারপর বাটারকে তুমি দেখতে পাচ্ছ কিভাবে? কঠিন হিসেবে, তাহলে ওর বিস্তারের মাধ্যম হচ্ছে কঠিন। মানে ওই বস্তুটা তোমার কাছে সামনাসামনি দেখতে যেরকম, সেটা হচ্ছে ওর মাধ্যম। আর ও যা দিয়ে তৈরি সেটা হচ্ছে বিস্তারিত বস্তুকণা। আমরা মনে রাখবো মাধ্যমটা, তার মাধ্যম হচ্ছে যে আমরা যা দেখতে পাই তা, তাহলে পড়তে হবে হচ্ছে বিস্তারিত বস্তুকণাটা, ঠিক আছে? যেমন পেইন্ট বা মিল্ক অফ ম্যাগনেসিয়া, এগুলো হচ্ছে তোমার মাধ্যম হচ্ছে তরল, এটা পানিতে মিক্স থাকে, কিন্তু ওর বস্তুকণাটা কঠিন। যেমন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটা কঠিন পদার্থ, ঠিক আছে? এখন হচ্ছে এগুলোর বিস্তারিত বস্তুকণা এবং মাধ্যমের উপরেই এই 5টা কলয়েডের শ্রেণী করা হয়েছে। অ্যারোসোল, ফোম, জেল, ইমালশন, সল তৈরি করা হয়েছে। যে যার বিস্তারণ মাধ্যম গ্যাস, সেই কলয়েডটা হচ্ছে অ্যারোসোল। বাকিটা হচ্ছে বিস্তারিত বস্তুকণার উপরে। গ্যাস বিস্তারিত বস্তুকণা হইলে সেটাকে বলে ফোম, তরল বিস্তারিত বস্তুকণা হইলে সেটা হচ্ছে জেল বা ইমালশন, আর কঠিন বিস্তারিত বস্তুকণা হইলে সেটা হচ্ছে সল, ঠিক আছে? খালি বোল্ড লাইনগুলো মনে রাখলেই হবে। এখন আসো আমরা যেটা ফেলে আসি সেটা হচ্ছে কলয়েডের বিশেষ ধর্ম। বিশেষ ধর্মের মধ্যে ব্রাউনীয় গতিটা আমি আগেই বলছি যে ওরা একজন আরেকজনকে ধাক্কা দেয়, ওদের বিশেষ ধর্মে এই ব্রাউনীয় গতির কারণেই হচ্ছে তারা হচ্ছে নিচে অধক্ষিপ্ত হয় না। বিজ্ঞানী রবার্ট ব্রাউনের নামে এই গতিটার নাম রাখা হয়েছে তোমার ব্রাউনীয় গতি, একজন আরেকজনকে ধাক্কা দিচ্ছে। এরপর হচ্ছে টিন্ডাল প্রভাব। ব্রাউনীয় গতি তাৎপর্যটা বলবে। টিন্ডাল প্রভাব কি? টিন্ডাল প্রভাব হচ্ছে যে ওর আলোক বিচ্ছুরণ ক্ষমতা আছে। ওর উপরে কোনো আলোক রশ্মি আপতিত হলে তখন সেটা অধিশোষণ করে সে বিচ্ছুরণ করতে পারে। তখন হচ্ছে তাকে দেখা যায়, কিসে দেখা যায়? সাধারণ আলোতে দেখা যায় না, তাকে দেখা যায় আলট্রা মাইক্রোস্কোপ। এই টিন্ডাল প্রভাবের উপরে ভিত্তি করেই আলট্রা মাইক্রোস্কোপ জিনিসটা আবিষ্কার করা হয়েছে। টিন্ডাল প্রভাবের উপর ভিত্তি করে সর্বপ্রথম জিগমন্ডি আলট্রা মাইক্রোস্কোপ আবিষ্কার করছে ওর আলোক বিচ্ছুরণ ক্ষমতার উপরে। ও যেরকম যে কালারে আলোক বিচ্ছুরণ করবে সেই কালারের উপরে দেখা যাবে। যেমন হচ্ছে বড় কলয়েড কণা হইলে সিলভার সল বেগুনি বর্ণের কালার দিবে,
ছোট কণা হইলে হলুদাভ কমলা বর্ণ দিবে। তারপরে গোল্ড সলের বড় কলেট কণার কালার হচ্ছে ব্লু এবং ছোট কণার কালার হচ্ছে লাল। ঠিক আছে, কালারটা মনে রাখবা। তিনটার প্রভাব দিয়ে হচ্ছে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিডের তৈরি প্রক্রিয়া যেসব ধূলিকণা আছে সেই ধূলিকণাগুলোকে আইডেন্টিফাই করে পরিষ্কার করা হয়। তিনের প্রভাব দ্বারা কলয়েডের মিশ্রণ এবং প্রকৃত দ্রবণের মধ্যে পার্থক্য করা হয়। এই গেল বিশেষ ধর্ম, জিনিসটা পড়বা, খুবই ইম্পর্টেন্ট। আর এখানে কিছু দ্রাবক আকর্ষী আছে, দ্রাবক বিকর্ষী তোমার কলয়েড আছে। দ্রাবক আকর্ষী কোনটা বিকর্ষী কোনটা সেটা পড়লেই হবে। যেমন দ্রাবক আকর্ষী হচ্ছে তোমার জিলাটিন এবং গাম, আর দ্রাবক বিকর্ষী হচ্ছে বাকি যেসব আয়ন দিয়ে যা আছে সেগুলো। যেমন এখানে ফেরিক হাইড্রোক্সাইড, সিলভার ক্লোরাইড, এগুলো হচ্ছে দ্রাবক বিকর্ষী। বিকর্ষী কেন? কারণ ওদের সেম চার্জ থাকে, সেম চার্জ থাকার কারণে ওরা হচ্ছে বিকর্ষী, এবং এটাই হচ্ছে ওর স্থায়িত্বের কারণ। কলয়েডের স্থায়িত্বের কারণ হচ্ছে তিনটা। একটা হচ্ছে কলয়েড কণার ব্রাউনীয় গতি, কলয়েড কণাতে একই চার্জের উপস্থিতি, এবং কলয়েড কণার সমূহের দ্রাবক আয়ন। কলয়েড কণাগুলো ব্রাউনীয় গতির কারণে তারা একজন আরেকজনকে ধাক্কা দিচ্ছে, কলয়েড কণাতে একই চার্জ থাকার কারণে আরেকজন একজনকে বিকর্ষণ করতেছে, যার কারণে এটা সুস্থিত থাকতেছে। এটা হচ্ছে দ্রাবক আয়ন। দ্রাবক আয়ন মানে হচ্ছে যেটা দ্রাবক আকর্ষী যে কলয়েড গুলো আছে তারা তাদের চারপাশে তাদের দ্রাবককে নিয়ে একটা স্ফেরিক্যাল একটা বাউন্ডারি তৈরি করে, এটাকে স্ফেরিক্যাল একটা স্ফিয়ার তৈরি করে, যার কারণে তারা হচ্ছে সুস্থিত থাকে। এই তিনটা জিনিস মনে রাখলে হবে যে কেন ওরা সুস্থায়ী থাকে বা স্থায়িত্ব ওদের বেশি কেন। তিনটা কারণে, ব্রাউনীয় গতি, কলয়েড কণাতে একই চার্জের উপস্থিতি এবং দ্রাবক আয়ন। এরপরে আসো সাসপেনশন। সাসপেনশন থেকে মনে রাখতে হবে, আমরা সাসপেনশনের সাইজ টেজ দেখে আসছি। ওর ওষুধ শিল্পে ওর গুরুত্ব কি কি গুরুত্ব আছে সেটা দেখতে হবে। ওটাতে ওষুধের কার্যকারিতা বজায় থাকে, তিক্ত গুণ দূর হয়, তারপরে বিভিন্ন উদাহরণ আছে সাসপেনশনে, এগুলো পড়তে হবে। কোয়াগুলেশন কি? কোয়াগুলেশন হচ্ছে কোন একটা পজিটিভ চার্জের জায়গায় তুমি যদি একটা নেগেটিভ দিয়ে দাও, তখন কি হবে? পজিটিভ নেগেটিভ একসাথে মিলে গুচ্ছাকারে এসে তোমার গুচ্ছ হিসেবে সে নিচে জমা হয়ে যাবে। এই জিনিসটা হচ্ছে কোয়াগুলেশন। যেমন হচ্ছে আমাদের রক্ত যেভাবে জমাট বাঁধে কোনো জায়গায় কেটে গেলে, যে জায়গায় জমাট বেঁধে যাচ্ছে, এই প্রক্রিয়াটাকে বলছে কোয়াগুলেশন। সেরকম কলয়েডকে যদি আমি, কলয়েডটা সবসময় নড়াচড়া করতেছে বলছে যে ব্রাউনীয় গতির কারণে, এখন আমি কলয়েডকে থামাই দিচ্ছি, তখন কি করতে হবে? কোয়াগুলেন্ট দিতে হবে। কোয়াগুলেন্ট হবে কলয়েডের যে চার্জ তার বিপরীত চার্জের হতে হবে। সেই চার্জটা যত বেশি হবে তত দ্রুত কোয়াগুলেশন হবে। এটাই হচ্ছে হার্ডি এবং শুলজের যে রুলটা সেখানে বলা আছে। কলয়েড কণাকে যদি তুমি থামাতে চাও তার গতি, সেখানে কলয়েড কণার বিপরীত চার্জ যুক্ত ক্যাটায়ন বা আয়ন কোয়াগুলেন্ট হিসেবে ব্যবহার করতে হবে। এবং কোয়াগুলেন্টের কোয়াগুলেশন ক্ষমতা হচ্ছে তার আয়ন চার্জ সংখ্যা সমানুপাতিক। যেমন যদি তুমি অ্যালুমিনিয়ামে 3+ বা ফেরিক 3+ আয়ন ব্যবহার করো, বা অ্যানায়নের ক্ষেত্রে 3- আয়ন ব্যবহার করো, তাহলে সেটা কোয়াগুলেন্ট হিসেবে বেশি ভালো কাজ করবে। আর আর কোন কোন ভাবে কোয়াগুলেশন করা যায় সেটা সঞ্জিত গুহ স্যারের বইতে আছে। একটা হচ্ছে দুইটা বিপরীত আধান, যেটা বলছি যে প্লাস কলয়েডের মধ্যে মাইনাস দিলা অথবা মাইনাস কলয়েডের মধ্যে প্লাস দিলা, তারপর স্ফুটন দ্বারা, তড়িৎ চালন দ্বারা, এবং বারংবার ডায়ালিসিস করে করা যাবে। সাসপেনশনের বৈশিষ্ট্যটা আবার এখানে দেওয়া আছে, ভালো করে দেখবে। আর কোয়াগুলেন্ট রূপে আমরা কি কি জিনিস ব্যবহার করি, কি কি ক্যাটায়ন ব্যবহার করি, যেমন অ্যালুমিনিয়াম ফেরিক আয়ন গুলো ব্যবহার করি। অ্যানায়ন হিসেবে কি কি ব্যবহার করি সেগুলো হচ্ছে এখানে আছে। কোয়াগুলেন্টের বৈশিষ্ট্য কয়টা মনে রাখতে হবে সত্য মিথ্যা কোশ্চেনের জন্য, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। ক্যাটায়নের কোয়াগুলেশন ক্ষমতা হচ্ছে অ্যালুমিনিয়ামের থেকে, মানে যেটার হচ্ছে চার্জ বেশি সেটার হচ্ছে কোয়াগুলেশন ক্ষমতা বেশি। অ্যানায়নের ক্ষেত্রেও তাই, 3- এর হচ্ছে কোয়াগুলেশন ক্ষমতা বেশি। আরেকটা জিনিস, এটা হচ্ছে এই তিনটা জিনিসের কথা হচ্ছে কোয়াগুলেন্টের একদম লাস্ট ব্যাখ্যাটাই বলা আছে। এটা হচ্ছে কম্বাইন্ড ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট। সব আমাদের কারখানাগুলো আছে, কারখানাগুলোতে এটা ইউজ করা হয়, কম্বাইন্ড ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। এই প্ল্যান্টে হচ্ছে তোমার তিনটা বৈশিষ্ট্যের কোয়াগুলেন্ট ব্যবহার করতে হয়। সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে ত্রিযোজী ক্যাটায়ন হতে হবে, ন্যূনতম মোল অনুপাতে ব্যবহার করতে হবে, এবং তরল বর্জ্য পরিশোধনের ক্ষেত্রে কোয়াগুলেন্টের কোনো বিষক্রিয়া থাকবে না। এই তো আজকে এই 5.6 পর্যন্ত আমাদের টপিক। এগুলো একটু বেশি কাঠখোট্টা টাইপের, একটু মুখস্থ মুখস্থ টাইপের। এখান থেকে হচ্ছে কলয়েড এবং হচ্ছে সাসপেনশনের বৈশিষ্ট্য এবং ওদের যে ব্রাউনীয় গতির তাৎপর্য, টিনের প্রভাবে তাৎপর্যগুলো একটু ভালোভাবে পড়বে। আর এই ছকটা একটু ভালো করে মনে রাখবে, এখান থেকে কোশ্চেন হয় অনেকবার। আর প্রিজারভেটিভটা একটু কষ্ট করে যেসব সংখ্যা বলে দিয়েছি এটা একটু মনে রাখতে হবে, দরকার হলে লিখে মনে রাখতে হবে, কিছু করার নাই। কোটাজাতকরণের থেকেও তোমার হচ্ছে প্রিজারভেটিভ অংশটা খুব বেশি ইম্পর্টেন্ট। কোটাজাতকরণ থেকে যে বক্সগুলো বলেছি, দুইটা দুইটা সাজাই দিয়েছি, দুইটা বক্স, এই দুটো বক্সে ভালো করে পড়লে হবে। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কোশ্চেন না থাকলে কোশ্চেনের উত্তর দাও। উদ্ভিদের বৃদ্ধির জন্য সহায়ক কোনটা? কি আনসার করো?
হ্যাঁ, উদ্ভিদের বৃদ্ধির জন্য লাগবে হচ্ছে ইউরিয়া মানে নাইট্রোজেন। ফুল ফলের বৃদ্ধির জন্য কি লাগবে? ফুল ফলের বৃদ্ধির জন্য কি লাগবে? পটাশিয়াম। ঠিক আছে। প্রাকৃতিক প্রিজারভেটিভস এখানে কোনটা? 2 নাম্বার কোশ্চেন অ্যান্সার বলো। ভিনেগার। ঠিক আছে। তাহলে তোমরা হচ্ছে যখন পড়বা এই চ্যাপ্টারটা পড়তে গেলে অনেক বেশি প্রবলেম হয়, তো তোমরা আগে পড়বা হচ্ছে এই চ্যাপ্টারের প্রিজারভেটিভের ছকটা। প্রথমেই পড়বা প্রিজারভেটিভের এই ছকটা। এই ছকটা থেকে পড়লে এখানে আগে দেখবা হচ্ছে তাদের পিএইচ এর মানটা, যে চারটা পিএইচ মনে রাখতে বলছে সেই চারটা পিএইচ মনে রাখবে। এটার ব্যবহারটা একটু দেখবা, সবগুলোর ব্যবহার মোটামুটি সহজই। অনুমোদিত মাত্রা যেগুলোতে 200 লেখা ওগুলাকে একসাথে মনে রাখবা, ওগুলো মনে রাখলেই হয়। আর কোটাজাতকরণ থেকে যেগুলো সাজানো বক্স আছে ওই দুটো পড়লেই হবে। আর লাস্ট থেকে কলয়েড এবং হচ্ছে সাসপেনশনের বৈশিষ্ট্য ভালো করে পড়বা। ঠিক আছে, প্রথমে আগে বক্স গুলো বা থ্রি স্টার যেগুলো আছে সেগুলো হচ্ছে পড়ে নিবা, তারপরে হচ্ছে তুমি ভিতরের গুলো পড়বা। আর নেক্সট ক্লাসে কোনো প্রবলেম থাকলে সেগুলো জানাবো। সবাইকে ধন্যবাদ। কোন এর পরের ক্লাসে কোনো ধরনের সমস্যা থাকলে জানাবা এবং ভালোভাবে পড়বা।